ইতিহাস চর্চার ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে সকলের কাছে বলবো সেই বিষয়টা হচ্ছে ইউজিসি নেট, জেআরএফ বা সেট, আমাদের যেটা ডাব্লিউবি সেট হয় সেটা কি অ্যাকচুয়ালি, বা এটা কারা দিতে পায় বা এটা দিয়ে কি হয়। মেনলি আমি এই বিষয়গুলো নিয়ে আজকে বলবো। এখানে দেওয়া আছে হোয়াট ইজ নেট বা জেআরএফ বা সেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এজ লিমিট কীরকম হয়, এক্সাম প্যাটার্নস কি, কোয়ালিফাইং মার্কস কি, আর সিলেবাসটা কি হয় মেনলি। তো ইউজিসি নেট বা সেট নিয়ে আমি প্রথমে বলি। ইউজিসি নেট এবং সেট এই এক্সামটা দেওয়ার পর যদি কেউ পাস করে থাকে তাহলে কলেজে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয় সেইখানে তারা এলিজিবল হয় এই নেট বা সেট পেলে। আর জেআরএফটা হচ্ছে, জেআরএফ এর ফুল ফর্ম হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এরাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যেতে পারে। তার সাথে সাথে যখন কেউ পোস্ট গ্রাজুয়েশনের পর যখন কেউ হায়ার স্টাডিতে যায়, যেমন পিএইচডি বা এমফিল করতে যায়, যারা এমফিল বা পিএইচডি করে তখন একটা স্কলারশিপ পাওয়া যায় এই জেআরএফটা পেলে। সেই স্কলারশিপটা হচ্ছে আমাদের এই ছোট টাউন যেগুলো আছে, যেমন ধরো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, এই সমস্ত টাউনের ক্ষেত্রে জেআরএফ হিসাবে যে স্কলারশিপটা পাওয়া যায় এমফিল পিএইচডি করার সময়, সেটা হচ্ছে প্রায় 34 থেকে 35 হাজারের কাছাকাছি। ঠিক আছে, অ্যাকচুয়াল স্কলারশিপ হচ্ছে 31,000, তার সাথে কন্টিজেন্সি এবং এইচআর এর টাকাটা মিলে প্রায় 35-এর কাছাকাছি হয়। আর বড় সিটিগুলো যেমন যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, এই সমস্ত সিটিতে এটার মানটা অনেকটা আরো বেড়ে যায়, প্রায় 40,000 এক্সট্রা হয়, তখন এই চারাটা ওখানে বেশি পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। এর সাথে যখন 2 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যাওয়ার পর এই চেয়ারটা অটোমেটিক্যালি এসআরএফ এ পরিণত হয় এবং এসআরএফ এর সময় এই 35,000 টাকাটা তখন প্রায় 40 থেকে 42,000 টাকা হয়ে যায় এবং বড় সিটিগুলোর ক্ষেত্রে সেটার মানটা আরো বেড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের নেট সেট দিতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে পিজিতে পোস্ট গ্রাজুয়েশনে 55% মার্কস, এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, আর যাদের রিজার্ভ আছে যেমন এসসি এসটিদের ক্ষেত্রে সেটা 50% হয়ে যায়। মানে 50% যদি কেউ পোস্ট গ্রাজুয়েশনে পেয়ে থাকে, যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারা নেট সেট পরীক্ষা দিতে পারে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 55% মার্কস লাগে। এখন কোশ্চেন হচ্ছে যারা পড়াশোনা করছে পিজিতে তারা নেট সেট দিতে পারে কি না বা দিতে পাবে কি না, এটা নিয়ে অনেকেই কোশ্চেন করে, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল বিষয়টা। তো সেটা বলি যে তুমি পিজিতে এডমিশন নিয়েছো, তুমি অবশ্যই নেট সেটে বসতে পারো, কিন্তু নিয়মটা হচ্ছে তোমার নেট সেট এক্সামের রেজাল্ট যে ডেটে বেরোলো সেই ডেটের 2 বছরের মধ্যে তোমাকে পিজিতে 55 বা যদি তুমি রিজার্ভ ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে 50% মার্কস পেতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো যাদের অলরেডি যারা করে ফেলেছো তাদের এই মার্কসটা যদি থেকে থাকে তারা দিতে পারো। আর যারা এখন পিজি পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে 2 বছরের মধ্যে তোমাকে পেতে হবে। যদি না পাও তাহলে ওই সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি থাকবে না। নেক্সট হচ্ছে এজ লিমিট। নেট সেট দেওয়ার ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই। ঠিক আছে, মানে পোস্ট গ্রাজুয়েশনের পরে তুমি পরীক্ষাটা দিতে পারো, সারা জীবন যতদিন তুমি দিতে চাও ততদিনই দিতে পারো, কোনো আপার লিমিট নেই। হ্যাঁ, এজ লিমিটের ক্ষেত্রে আপার লিমিট আছে, সেটা হচ্ছে জেআরএফ এর ক্ষেত্রে। ঠিক আছে, জেআরএফ এর ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট বা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 30 বছর বয়স পর্যন্ত জেআরএফ দেওয়া যায়, 30 ইয়ার্স। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 33 ইয়ার্স পর্যন্ত জেআরএফ এর জন্য এক্সাম দেওয়া যায়। আর যারা এসসি বা এসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা হয়ে দাঁড়ায় 35 ইয়ার্স। সুতরাং নেট সেটের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই, সারা জীবন দেওয়া যায়। আর জেআরএফ এর ক্ষেত্রে এইটা দেখে নিতে হবে আমাদের, যারা আনরিজার্ভ তারা 30 বছর বয়স পর্যন্ত, যারা ওবিসি তারা 33 বছর বয়স পর্যন্ত, এবং যারা এসসি এসটি তারা 35 বছর বয়স পর্যন্ত জেআরএফ এক্সামটা দিতে পারে বা জেআরএফ এর জন্য তারা এলিজিবল। নেক্সট এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে বলি যে দুটো এক্সাম, যেমন নেট জেআরএফ বা যেটা সেট এক্সামটা যেটা হয় সেটা কন্ডাক্ট করে ইউজিসি নেট
যে এক্সামটা সেটা কন্ডাক্ট করে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, আর সেট এক্সামটা কন্ডাক্ট করে WBCSC আমাদের। ঠিক আছে, এক্সামটা মেনলি ইউজিসি নেট আগে বছরে দুবার করে হতো, একবার জুনে হতো একবার ডিসেম্বরে হতো, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য এখন সেটা করা যাচ্ছে না, মানে মোটামুটি বছরে একবার করে হচ্ছে। তো যাই হোক, কোভিড সিচুয়েশন মিটে গেলে আশা করা যায় যে এক্সামটা বছরে দুবার হবে, আর সেটটা মোটামুটি ভাবে ধরে নিতে পারি আমরা যে 2 বছরে একবার হয়। ঠিক আছে, নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যেখানে দুটো পেপার থাকে, একটা হচ্ছে পেপার 1 বা জেনারেল পেপার, সেখানে সিলেবাসের সময় আমি ডিটেলসে বলবো যে কি কি থাকে বিষয়টা পেপার 1-এ। নেক্সট হচ্ছে পেপার 2, সেটা হচ্ছে যে সাবজেক্টে তুমি পিজি করছো বা যে সাবজেক্ট থেকে তুমি নেট সেট এক্সামটা দেবে সেই সাবজেক্টের উপরে কোশ্চেন হয়। পেপার 1-এ 50টা কোশ্চেন থাকে, ইচ কোশ্চেন 2 মার্কস করে, আর পেপার 2-এ 100টা কোশ্চেন থাকে, ইচ কোশ্চেন 2 মার্কস করে। অর্থাৎ এখানে পেপার 1-এ 50 দুগুণে 100 নাম্বার, আর পেপার 2-তে 100 দুগুণে 200, টোটাল 300 নাম্বারের এক্সাম হয়। পুরো এক্সামটা হয় এমসিকিউতে, এমসিকিউ কোশ্চেন থাকে পুরোটাই, এখানে 50টাও এমসিকিউ থাকে এবং পরের 100টা কোশ্চেন পেপার 2 এর ক্ষেত্রে সেটাও এমসিকিউতেই থাকে। আরেকটা জিনিস মাথার মধ্যে রাখার, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কস। তুমি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল করলে তার জন্য কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। নেক্সট হচ্ছে কোয়ালিফাইং মার্কস। কোয়ালিফাইং মার্কস হচ্ছে নেটের ক্ষেত্রে বা নেট বা সেটের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস যেটা লাগে সেটা হচ্ছে আগে যেভাবে পরীক্ষা এক্সাম হতো, যখন ইউজিসি কন্ডাক্ট করতো বা সিবিএসসি প্রথম দিকে যখন কন্ডাক্ট করতো, তখন দুটো পেপার, প্রথম দিকে তো 3টে পেপার ছিল, তো দুটো পেপারে আমাদের যে মার্কসটা পেতে হতো সেটা হচ্ছে পেপার 1-এর ক্ষেত্রেও 40% মার্কস পেতে হতো জেনারেল ক্যান্ডিডেটদেরকে, আর পেপার 2 এর ক্ষেত্রেও 40% মার্কস পেতে হতো। কিন্তু এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে টোটাল তুমি যা মার্কস পাচ্ছ তার 40%, টোটাল তুমি যা মার্কস পাবে দুটো পেপারে মিলে, যদি সেটা 40%-এর উপরে হয় তাহলে তুমি নেট সেট ক্লিয়ার করবে। ভালো করে শোনো কথাটা, ক্লিয়ার করা মানেই কিন্তু তার কাট অফে আসতে হবে, তারপরে আবার এটা কোয়ালিফাই করছো তুমি, শুধু ক্লিয়ার বলতে কোয়ালিফাই তুমি করছো 40% মার্কস পেলে দুটো পেপারে মিলে। এসসি এসটিদের ক্ষেত্রে সেটা 35% হবে, সেটা কিন্তু কাট অফ না। কাট অফটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। যেমন আমি ইতিহাসের উদাহরণ যদি দিই, ইতিহাসের ক্ষেত্রে জেআরএ পাওয়ার জন্য ইতিহাসে মোটামুটি জেনারেল ক্যান্ডিডেটদেরকে 60% পেতে হবে মোটামুটি ভাবে। এবারে সেটা কোনোবারে হয়তো 59 বা 58 হতে পারে, কোনোবারে 62-63% পর্যন্ত আবার যায় জেনারেলি। আর এলএস পেতে গেলে বা সিম্পল নেট যেটা ক্লিয়ার করছো লেকচারশিপ পেতে গেলে মোটামুটি ভাবে 52 থেকে 56 বা 54% মোটামুটি ভাবে পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটদেরকে। এটা হচ্ছে কাট অফ। হিস্ট্রির ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের, হিস্ট্রির ক্ষেত্রে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মোটামুটি ভাবে জেআরএফ পেতে গেলে 54%, 54-এর উপরে আশা করা যায়। এখানে 48% হচ্ছে তোমার লোয়ারটা বা এলএস পেতে গেলে এটা লাগে। ঠিক আছে, আর এসটিদের ক্ষেত্রে সেটা আবার আরো কমে যায়, মোটামুটি 48 থেকে 50-তে জেআরএফ হয় ওদের, এবং 44 থেকে 45-এর মধ্যে সেটা 43-4 এরকম পার্সেন্টেজ পেলে তারা এলএস পায়। এই হচ্ছে ব্যাপার। কোয়ালিফাইং মার্কস মিনস আলাদা, আর কাট অফ কিন্তু আলাদা, সেটা সাবজেক্ট ওয়াইজ হয়। আমি যে উদাহরণটা দিলাম এটা ইতিহাস বিষয়ের ক্ষেত্রে উদাহরণটা দিলাম। এবার বাংলার ক্ষেত্রে মোটামুটি ভাবে এরকমই হয়, ফিলোসফিতেও মোটামুটি এরকমই হয়, পলিটিক্যাল সায়েন্সও মোটামুটি এরকমই হতে পারে, কিন্তু যেমন সংস্কৃতের ক্ষেত্রে সেটা অনেকটা হাই হয়ে যায়, 76 পর্যন্ত জেনারেলে কাট অফ উঠে যায় ওদের। তো এটা সাবজেক্ট ওয়াইজ ভেরি করে, যখন পড়াশোনা করবে তখন বিষয়টা নিয়ে জেনে যাবে। ঠিক আছে, নেক্সট সিলেবাস। সিলেবাস সম্পর্কে আমি দুটো আলাদা আলাদা ভিডিও করব। পেপার 1-এর ক্ষেত্রেও আলাদা ভিডিও করব, পেপার 2 আমি হিস্ট্রি সাবজেক্টের সিলেবাসের জন্য আলাদা একটা ভিডিও করব, তো পরে সেটা পেয়ে যাবে। যাই হোক, তোমাদের যদি এটাতে কোনো উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করবে। তাতে কি হবে, নেক্সট যে আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।